পটুয়াখালীর মানুষ আসলে কোনভাবে বিবেচনা করবে সেটা এখন পর্যন্ত আমি অনুধাবন করতে পারবো না। তবে হচ্ছে সম্পূর্ণ বিষয়টাই তাদের উপর ডিপেন্ডেন্ট। মূলত গত ১৬ বছরে পটুয়াখালীর আওয়ামী রাজনীতি এবং প্রেক্ষাপট হিসাব করে যেই রাজনীতি চলেছে সেটি সম্পর্কে কম বেশি পটুয়াখালীর সচেতন মহল থেকে শুরু করে সাধারণ মানুষ এই বিষয়টি ভালোভাবেই জানে। আর গত ৫ আগস্ট শেখ হাসিনা পলায়নের পর যেই প্রেক্ষাপট তৈরি হয়েছে সেটি সম্পর্কেও মানুষের জানা রয়েছে। তো বিষয় হচ্ছে পটুয়াখালীর একটি মিডিয়া যেটি হচ্ছে, যদি আমরা বলতে যাই জাতীয় মিডিয়ার হিসেব করলে, যে প্রথম আলো যে ধরনের ন্যারেটিভ বা উদ্দেশ্য নিয়ে কাজ করে, তো ঠিক একই উদ্দেশ্য নিয়ে পটুয়াখালীতে কাজ করে আব্দুস সামাদ আরিফ পরিচালিত খবর পটুয়াখালী ওরফে সামাদ পটুয়াখালী। তো এই সামাদ পটুয়াখালীর হাতে পটুয়াখালীর মানুষ কতটা জিম্মি, এটা যারা জিম্মি হয়েছিল তারাও এখন পর্যন্ত মুখ ফুটে বলতে পারেনি। তো বিষয় হচ্ছে, আমি লাইভটি বেশি দীর্ঘায়িত করব না, তবে খুব সংক্ষেপে যে কথাগুলো বলবো সেগুলো আপনারা মিলিয়ে নিতে পারবেন, যে আজ না হোক আমি যদি কোনো সময় বেঁচে নাও থাকি, সেই সময়টাতেও এই কথাগুলো আপনারা উপলব্ধি করতে পারবেন যে আমি কি বলেছিলাম। তো আব্দুস সামাদ আরিফ এই নামটি একটি দুর্বৃত্তের নাম, অর্থাৎ মাফিয়া সিন্ডিকেটের একজন সক্রিয় সদস্যের নাম। তো আব্দুস সামাদ আরিফ, যে কিনা আওয়ামী লীগের সময় ছিল আওয়ামী লীগ, এখন সে বিএনপি জামাত অথবা যে কোনো দলের একজন প্রভাবশালী ব্যক্তি। সব মিলিয়ে সে রাজনৈতিক দলগুলো যতবারই আসবে যাবে তাতে তার কোনো পরিবর্তন হবে না। সে তার প্রভাবিত ক্ষমতা, যেটাকে বলে পটুয়াখালীর মানুষকে যে যে কোনো মূল্যে প্রভাবিত করে রাখা যায়, সেটি সে করেই যাবে। রাজনৈতিক দিকগুলো যদি হিসেব করেন, আওয়ামী লীগের সময়ে এখন পর্যন্ত আরকি সবাই যে খারাপ তেমন না। আওয়ামী লীগের সময় তাদের যারা সুবিধা দিতে পারত, তো তারাই হচ্ছে তাদের কাছে খুব বেটার। আর যারা হচ্ছে এই সুবিধা দিতে না পারত, তারা হচ্ছে তাদের কাছে খারাপ। তাদেরকে যেকোনোভাবে দমিয়ে বা যা ইচ্ছে তাই করে তারপর তাদের ক্ষতি করত। এখন বিষয় হচ্ছে, আমার পেজ কেন উধাও সেটি সম্পর্কে একটু বলি। পটুয়াখালীতে যখন আমরা সার্চিং ক্রাইম এর কাজ শুরু করছিলাম, তো তখন থেকে বিভিন্ন বিষয় নিয়েই আমরা কাজ করি। এরপর জুলাইয়ের শুরুর দিকেই যখন খুব খারাপ একটা অবস্থান তৈরি হয় পটুয়াখালী শহরে, যে এমন এমন বিষয়, তো আপনাদের এই আব্দুস সামাদ, যে কিনা ছাত্রলীগের বিরুদ্ধে যাইতে পারে নাই, তো ওরে ঠেলে ঠেলে ওর ক্যামেরাগুলো আমি পাঠাইছি যে ওই জায়গায় গিয়ে লাইভ দে, এটা কর সেটা কর, কিন্তু সে সেটাও করতে পারে নাই। তারপরে হচ্ছে আমরা যেসব পারছি সেগুলো প্রচার করছি। এই সামাদ নিজে হচ্ছে ভিডিও ফুটেজ পাঠাইতো যে ছাত্রলীগ এটা করছে, কিন্তু ও কিছু বলতে পারতো না। তো এই সামাদ হইতেছে আবার সে ডেমোক্রেসি অ্যাওয়ার্ডও পাইছে, এটা বিষয় না। বিষয় হচ্ছে, তো সেই বিশিষ্ট সাংবাদিক আপনাদের জুলাইয়ের বীর মুক্তিযোদ্ধা, যে কিনা একটা ৩০০ টাকার দামের ডেমোক্রেসি বানাইছিল তার পিতা, এই যে টাকলা কি বলে এটারে, আবু হাসনাত মোহাম্মদ আরিফিন, সাবেক ডিসি, যে ধান্দাবাজ। তো মিলিয়ে জিলাইয়া যদি আপনি সচেতন একজন নাগরিক হন, অবশ্যই মাথা দিয়ে একটু চিন্তা করবেন যে আব্দুস সামাদ আরিফ আসলে যেই লেভেলের বুদ্ধি এবং উদ্দেশ্য নিয়ে চলাফেরা করে সেটি আসলে অন্য কেউ করে কিনা। পটুয়াখালী শহরে গত ৩ বছর, ২০২১-এর মাঝামাঝি সময়েও আব্দুস সালাম আরিফের পরনে একটি ময়লা প্যান্ট, একটি শার্ট এবং একজোড়া ১১০ থেকে ১৩০ টাকা দামের স্যান্ডেল যেই সামাদের পরনে ছিল, সেই সামাদ আজ কোটিপতি। শুধু ১ কোটি আর ২ কোটি নয়, প্রায় ২৫ কোটি টাকার উপরে
যার সম্পদ রয়েছে। এমনকি এস্তেনিয়ায় এই সামাদ এবং এই বোমা হাফিজ এবং মেয়র মহিউদ্দিন সহ একটা চক্র প্রায় ৩৩ কোটি টাকা পাচারের চিন্তা ভাবনা করছে। এর সাথে আপনাদের এই যে বিএনপির সুবিধাবাদী কিছু মালও জড়িত আছে। তো আমার বিষয় হচ্ছে যে পেজ দিয়ে আমরা যে তথ্যগুলো প্রচার করি, সব মিলিয়ে হয় তারা সেগুলোর জন্য খুবই চিন্তায় পড়ে যায় যে এগুলো কিভাবে সম্ভব যে আমাদের তথ্যগুলো লিক হয়ে যায়, পটুয়াখালীর মানুষগুলো জেনে যায়। তো এই কারণগুলো যখন তাদের প্রশ্ন তুলে তাদের মনে, তখনই তারা আমার পেজের পেছনে লাগে এবং এই পেজটিকে যেকোনোভাবে তারা বন্ধ করে দিতে চায়। এক পর্যায়ে অনেকভাবেই চেষ্টা করলো, সম্ভব না হলে এক পর্যায়ে এই আব্দুস সামাদ আরিফের এক টোকাই ছেলে আছে, ছাত্রলীগের নিষিদ্ধ ছাত্রলীগের টোকাইয়ের রাজনীতি করত। অসংখ্য ছবি ভিডিও আছে আমাদের কাছে যে ডকুমেন্টারিটা তৈরি হইতেছে। তো আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটি না বললে নয়। সেটি হচ্ছে এদের অপকর্ম প্রচার করার কারণে আমার পেজ, তো পেজটাকে উধাও করে দিয়েছে কপিরাইট করে। তো সেটাকে আবার তারা প্রচারণাও চালাইছে যে অনেক মা বোনদের শ্লীলতাহানির কারণে পেজ মেটা কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে। আরে নোমান্যা, তোর বাপের ক্ষমতা আছে যে এই ধরনের পেজ বন্ধ করে দেয়া? এই পেজের গত 28 দিনে কত মিলিয়ন ফলোয়ার, ফলোয়ার তো না, এটা ভিউ, এটা জানোস? 33 মিলিয়ন, গত 1 মাসে 33 মিলিয়ন ভিউ হয়েছে। তো তোর বাপ চাইলেই আর কি এটা বন্ধ করে দিতে পারবে? ফুটানি ফুটানি করো। কত, কয় লাখ, এই পর্যন্ত প্রায় 3 লাখ টাকা ঢাইলা ফেলাইলি এই যে আমার এই পেজ বন্ধ করার জন্য। তো তোর এই যে সারাদিন আরেকটা বিষয় যে সিক্রেট, সেটা একটু জানাই দিয়ে যাই। কারণ হচ্ছে যা, এবার তো আর পুরো পটুয়াখালীর মানুষ না, এবার সমগ্র বাংলাদেশের মানুষ দেখবে তোদের এই চরিত্র। আমার কথা বলার কারণে এবং আমার এই অ্যাক্টিভিটিস এর কারণে আমাকে থামানোর জন্য তোরা আমার পরিবারকে জিম্মি করেছিলি। আব্দুস সামাদ আরিফ ও এই মাদক রাসেল, আব্দুল্লাহ নোমান, তুই তো বেটা পিপি হওয়ার যোগ্য না, তোর বয়সের থেকে বেশি ফুটে গেছো। আর আমার কথা বলতেছো, কয়েকদিন ধরে লাইভে আসি না, এই জন্য এই কথাগুলো আর কি আমি বলতে পারি না। তো যেটি হচ্ছে, আমাকে মালয়েশিয়া থেকে ধইরা তারপরে বাংলাদেশে নিয়ে যাবি। ভাই তুই একটু আয় মালয়েশিয়ায়, আইসা আমার একটু ফোন দিস, যেই হোটেলে আসবি ওই হোটেলের নাম্বারটা একটু দিস, আমি তোর সাথে নিজে দেখা করব। যদি না করি তখন আর কি তুই সরাসরি পোস্ট করবি যে মাসুম মিরারে ফোন দেওয়া হয়েছিল, মাসুম মিরা আসে নাই। এত যদি বুকে হ্যাডাম থাকে তাহলে আইসা ফোন দে। ধইরা নেওয়া তো পরের কথা, আমি নিজেই তোর সাথে যাব। এমনিতেও দেশ থেকে ব্যাপক ফোন আসে বা দাওয়াত আসে যে বিয়ের, এবং আমার নিজের বিয়ে না, অন্যান্যদের বিয়েগুলো, বিয়ের দাওয়াতগুলো ব্যাপক মিস করছি। তো তোদের জন্য হচ্ছে এই পটুয়াখালীর মানুষ যে জিম্মি থাকবে, সেইটা নিয়ে আমি কথা বলছিলাম যে পটুয়াখালীর মানুষকে জিম্মি হতে দেয়া যাবে না। কিন্তু তোরা শেষ পর্যন্ত আমার পরিবারকেই জিম্মি করেছিস। যাই হোক, এইটা সবাই অবগত যে তোদের অপকর্ম ঢাকার কারণে যেই চেষ্টা করেছিস নিজের অস্তিত্ব রক্ষার জন্য, যে আমার পরিবারকে জিম্মি করে তারপরে ডিজিএফআই এনএসআই এর পরিচয় দিয়ে, এই যে এটার কি যেন নাম, কি শুভ যেন, ওর শ্বশুর হচ্ছে বর্তমানে কাঠপট্টি এলাকায় না যেন কোন জায়গায় ওর, শুনলাম আমি যেটা, ওর শ্বশুর বর্তমানে ইয়াবা কারবারির কারণে জেলে আছে। আর ওরে নিয়ে যায়, ও নিজেও হচ্ছে ওই যে গান টান গায়, ওই শিল্পী বনিয়ামিনের সাথে চলাফেরা করে, শুভ নাম। এই টাকলা বাইন আর কি, মুখে যেটা আসে ওরে, এটা বললাম না। তো ও সবসময় মদের ডিলারি করে। ওরে নিয়ে যায় সামাদ এবং এই বাউফলের টোকাই রাসেল, এখন যে আপনাদের নারী শিশুর পিপি সাচ্ছে আব্দুল্লাহ নোমান, এই প্রস্টিটিউট মার্কা ছেলে, গিয়ে আর কি আমার বাড়িতে পরিচয় দেয় যে ও এনএসআই এর লোক। আরে নোটির সওয়াল, ধরবো তো সবগুলোরে একটা একটা কইরা, যতদিন পর্যন্ত মনে করো যে তোদের আগামী প্রজন্ম সামনে আসবে না, ততদিন পর্যন্ত খেলা চলবে। আমি হচ্ছে এতদিন পর্যন্ত পটুয়াখালীর সাধারণ মানুষগুলোকে নিজের পরিবার মনে করেছিলাম, যে কারণে তাদের জন্য নিজেকে সামনে এনেছি এবং কথা বলেছি, যে কোনো অন্যায় অনিয়মের তথ্যগুলো প্রকাশ করেছিলাম। কিন্তু
আমার পরিবারকে আঘাত করার জন্য পরবর্তী সময়গুলো আসলে কিভাবে কাটবে সেটা আমি এখন পর্যন্ত নিশ্চিত করতে পারতেছি না তোদের। তবে এতটুকু বুঝতে পারি যে খুবই ভালোবাসা দিব। আর হচ্ছে আবার বিএনপির অনেক ভাই ব্রাদার আছে যারা ফোন দেয় নিয়মিতই। এদের ব্যাপারে একটু না বললে নয়। দিয়ে খোঁজখবর নেয়। অনেক লোক আছে পটুয়াখালী শহরে, সবাই যে খারাপ তেমন তো না। এই রাজনীতি বলেন বা যেটাই বলেন, বিত্তশালীদের ভিতরেও অনেক লোকজন আছে যারা এই শহরকে শান্তি শৃঙ্খলাপূর্ণ রাখতে চায়। যে কারণে হচ্ছে অনেকেই যোগাযোগ করে। তো বিএনপির কয়েকজন চাটুকার হইতেছে কয়েকদিন ধরে ফোন দিছিল। এইটা ভাই ওইটা, ওইটা এইটা। তো এই মান্দার বুয়ারা হচ্ছে সামাদের গ্রুপের সাথেই আবার আমার বাড়িতে যায়। তো তুমি তো রাজনীতি করবা ভাইয়া না? এই ক্ষমাটা কিন্তু আর কি সাময়িক সময়ের জন্য না। এই পটুয়াখালী শহরে কতজন ধান্দাবাজ চান্দাবাজ আর এই গুন্ডা আছে, সেগুলো জাইনা শুনেই তারপরে এই মাঠে নামছিলাম। আর এখন ওই যে সুশীলতা দেখাও যে আমার পরিবারকে আটকাইতে পারলে হয়তো আমাকেও আটকানো যাবে, সম্ভব। আমি বললাম না যে এবার তো পুরো শুধু পটুয়াখালীর মানুষকে না, পুরো দেশের মানুষকে দেখানোর ব্যবস্থা হইতেছে। পুরো দেশের মানুষ যদি মনে করে যে এই পটুয়াখালীতে আসলে বিএনপি বলতে কোনো শব্দ নাই, আছে শুধুমাত্র এই আওয়ামী লীগ, যারা আওয়ামী লীগ তারাই বিএনপি, তখন বিষয়টা খুবই সুন্দর হবে। এটা আরকি আমি আশা করি। তো অনেকেই আছে যে অনেকের অপকর্মের তথ্য প্রচারের পরে তারা নিজেদের শুধরাই এনেছে। পরবর্তী সময়ে অপকর্ম কিংবা অনৈতিক কর্মকাণ্ডে জড়াইতে গেলেই মাসুম আহমেদ মীরার নাম স্মরণ করে হলেও সেগুলো থেকে বিরত থাকতো। এখন পর্যন্ত খবর পেয়েছি এই শহরে মেয়েদের যে বিষয়গুলো, মেয়েদের শ্লীলতাহানি, এটা একটু বলি। আমাদের এখানে প্রচার হয়েছে এমন একটা মেয়েকে যদি কেউ দেখাইতে পারে যে এই মেয়েটা কোনো অপরাধের সাথে জড়িত না, কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নাই, তাহলে এই ফেসবুক লাইভে আইসা ক্ষমা চাই যাবে। এখানে যতগুলো মেয়েকে রিলিজ দেওয়া হয়েছে প্রত্যেকে রাজনৈতিক ইস্যুতে আছে। কেউ আছে এই যে খাট ভাঙছে, আপনার কি বলে এটারে, আওয়ামী লীগের গোলাম সরোয়ার, আফজাল হোসেন, বিভিন্ন রকমের রাজনৈতিক বিষয়ের সাথে এরা জড়িত, তাদের অপকর্মের তথ্যগুলো পর্যন্ত তাদের কাছে আছে, যে কারণে তাদের সাথে যোগাযোগ করে আমার টিম। তো যোগাযোগ করলেও তারা সেগুলোকে আবার ওইখানেও যোগাযোগ করে, পরে এক পর্যায়ে ওইটা অর্থের বিনিময়ে আর আমাদের সামনে আনে না আর কি, যে কোনো ভাবে চাপা দিয়ে ফেলায়। তো যখন না আনে তখন আমাদের টিম সিদ্ধান্ত নেয় যে এই মেয়ে বা এমন একটা চরিত্রের মেয়েকে দিয়ে পটুয়াখালীর সমাজ ভবিষ্যৎ ভালো হবে না। অবশ্যই একে মানুষের চেনা দরকার যে তার কর্মকাণ্ড কি। কিন্তু আমরা যেগুলো আসলে প্রচার করেছি যে মানুষের সচেতনতার এবং মানুষকে জানানোর জন্য, সেগুলো সামাদ এবং এই যে আওয়ামী চাটুকার সাংবাদিক আব্দুস সামাদ মাফিয়া সিন্ডিকেটের সক্রিয় সদস্য। তো এই সামাদ এগুলো পায়, অবশ্যই পায়, কিন্তু সে সেগুলোকে টাকার বিনিময়ে ম্যানেজ করে। একটা বিষয় পাইছে তো ওইটাকে জনসম্মুখে যেন না আনে, সেটার জন্য ওই ব্যক্তির সাথে যোগাযোগ করে এবং তাদেরকে সেটার মাধ্যমে প্রভাবিত করে, অর্থের বিনিময়ে সেটাকে ধামাচাপা দিয়ে ফেলে। এমন অসংখ্য অভিযোগ আছে। মাঝখানে আরেকটা বিষয় একটু ক্লিয়ার করি। আব্দুস সামাদ আরিফের বিরুদ্ধে এবং আরো ২ চাঁদাবাজ সাংবাদিকের বিরুদ্ধে নারী সাপ্লাইয়ের অভিযোগ উঠছিল যে নারী ব্যবসা চালায় তারা। তো সেই রেকর্ডটি রিয়াজ ভাই প্রচার করেছিল, আমার অ্যাডমিন। তো ওই রেকর্ড প্রচারের পর ওখানে কিন্তু আমাদের কোনো রকম উল্লেখ করা হয় না যে এই মহিলা কে বা এই অভিযোগটি আসলে কোথা থেকে আসছে বা কারা করছে। এটা আমরা প্রতিবেদনে প্রকাশ করব, এরকম চিন্তা ভাবনা। তো সামাদ অতি চালাকের যারে বলে গলায় দড়ি, সামাদ দৌড়ে গেছে ওই বাড়িতে ওই মহিলার কাছে পরের দিন সকালে গিয়া ওই মহিলার সাথে, যেহেতু আমার সাথে যোগাযোগ ছিল এই জন্য আমার কন্ট্যাক্ট নাম্বার আছে তার কাছে, সে আমাকে ফোন করে যে ভাই এই বিষয়টা মীমাংসা হয়ে গেছে, এখন এটাকে আপনারা একটু ডিলিট করে দেন যে কোনো মাধ্যমে।
তো আমি তো বললাম যে আপনার যেহেতু পারমিশন ছিল এটি প্রচার করার, পূর্ণ সমর্থনও ছিল। তো এখানে এখন তো আর এ কথায় লাভ নেই। তো তখন আমি আন্দাজ করতে পারি যে আসলে এই মহিলাকে প্রভাবিত করা হয় কারণ কারণ তার কথা এবং তার মেয়ের কথায় যে বিষয়গুলো স্পষ্ট হয় যে আশেপাশে লোকজন আছে তাদের, আর তারাই কথাগুলো তাকে বলতে বাধ্য করে। তো এর প্রায় ৩৫ মিনিট পরেই আরকি খবর পাই যে সামাদ পটুয়াখালীর এই যে চান্দা টোকানো একটা ছেলে, ওর নাম কি যেন? টাকলা কইরা রায়হান, যে এইটার ওই যে কপিরাইট করছে, যে ছেলের মেয়ে সহ অনৈতিকভাবে হোটেল-মোটেলে গিয়া ঘোরাফেরা করে। তো ওইটার ও গিয়া লাইভ করছে যে এখানে এরকম ধরনের কোনো ঘটনা ঘটেই নাই, বিএনপিও এখানে কেউ আসে নাই। আরে বেটা, বিএনপি তো স্পষ্ট দেখাই দিয়েছে যে আব্দুস সামাদের সাথে তারা আছে। এটা একদম স্পষ্ট, আমাদের কোনো গোপন ভাবে অনুসন্ধানও করতে হয় না যে বিএনপি আব্দুস সামাদকে সাপোর্ট করে। এটা একদম ক্লিয়ার হয়ে আছে তোদের এই যে এতদিনের নাড়াচাড়ায় আমার পরিবারকে জিম্মি করা সম্পূর্ণ বিষয়গুলো। পটুয়াখালীর প্রত্যেকটা মানুষ জানতে পারছে যে আসলে তোরা কোন চরিত্রের লোক। এটা আমার এখন যে ক্লিয়ার করতেছি এটা না, এই লাইভ চাইলে আমি ফেসবুকেও করতে পারতাম, কিন্তু ফেসবুকে ৩০ দিনের পরে ডিলিট হয়ে যাবে, যে কারণে লাইভটি আজ ইউটিউবে করলাম। এই লাইভ থাকবে এবং এই পটুয়াখালীর মানুষ এখন যদি উপলব্ধি করতে না পারে, একটা সময় গিয়ে তারা সেটিকে উপলব্ধি করবে যে আসলে মাসুম আহমেদ মীরা পটুয়াখালীর এই অপরাধীদের জন্য কি কি বলে গিয়েছেন এবং করে গিয়েছেন। আরেকটা বিষয়, আমি কিন্তু মরা বাঁচার চিন্তা করি না যে কোন বিষয়গুলো সামনে নিয়ে আসবো আর সেজন্য আমাকে অপরাধীরা মেরে ফেলবে। তো এসব চিন্তা করলে প্রথম থেকে এত বড় বড় কাজগুলো আমি করতাম না। এই যে হুমকি ধামকি দাও যে দেশে আসি, দেশে আসবে, দেশে আসলে এইটা করব সেটা করব, আমি বইলে রাখি, আমি মাসুম আহমেদ মীরা দেশে আসব। আমি মাসুম আহমেদ মীরা দেশে আসব যদি তোদের বাপের ক্ষমতা থাকে। তাহলে এই যে বলছ না এয়ারপোর্টে আসবে, এয়ারপোর্টে আইসা নাইমা দেখ। তো এয়ারপোর্টে নামবো আর সেই এয়ারপোর্টে নাইমা প্রথমত কয়েকটা পেজ এবং আমার এই ইউটিউব চ্যানেলে লাইভ করব, যেই লাইভ পটুয়াখালীর সব মানুষ দেখবে যে আমি বাংলাদেশের এয়ারপোর্টে বর্তমানে নামছি আর সেখান থেকেই বের হচ্ছি। তো তোদের এই সামাদ এবং এই যে আব্দুল্লাহ নোমান ওরফে মাদক রাসেল, তোর বাপের যদি ক্ষমতা থাকে সেদিন আইসা আমার আটকাইশ যে এয়ারপোর্টে আমি নামছি কেন। এই কথাগুলো আজকে বইলে গেলাম, যদি সেই ক্ষমতাবান ব্যক্তি তোরা হস। তোর ব্যাগের ভিতরে থাকে সারাদিন, এটারে বলে গুনতিং, সরি, মালয়েশিয়ার ভাষায় এটাকে গুনতিং বলে আর বাংলাদেশের ভাষায় ওটাকে বলে সিজার অথবা কেচি। তো গাঁজা কাটার জন্য এই পিপি আপনাদের, ওর ব্যাগের ভিতরে সবসময়ের জন্য একটা কেচি থাকে। আর ওর অবস্থা দেখছেন, কোন এক হিজলা সমতুল্য এই যে আব্দুল্লাহ নোমান, চেহারার যে অবস্থা। তো এই মান্দার ফুয়া, ও বিএনপি ধ্বংস করে দেবে, পটুয়াখালী জেলা বিএনপি। ওর জন্য একটা সময় বিএনপি বলবে যে ও বিএনপি এবং যুব দলের সাথে সম্পৃক্ত ছিল না। আর ও তো ব্যাপক কোটি টাকা এত বছরে তো এমনি এমনি কামায় নাই। আওয়ামী লীগের সাথে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াইয়া তারপরে এই টাকাগুলো কামাইছে। আর ওর যে এই অপকর্মের সহযোগী আব্দুস সামাদ আরিফ, তো সামাদ আরিফকে পটুয়াখালীর মানুষ যখনই চিনা ফেলাইছে যে এই সামাদ কোন চরিত্রের, তখনই সামাদ কি করলো, আমারে আর এই মনিরুল ইসলাম সুজন ভাইরা আটকাইয়া বা দমাই রাখার জন্য একটা মামলা করলো। মামলাটা কইরা তারা বুঝাইতে চাইলো যে তারা নির্দোষ এবং আমরা আর কি অন্যদের সাপোর্ট নিয়ে যে মহিলাদের শ্লীলতাহানি হয়। আরে বেটা, তোরা এখন পর্যন্ত সময় দিলাম, আরো এক সপ্তাহের সময় দিলাম যে 5টা মেয়ে আইনা দাঁড়া কর যে ওরা কিছু করে নাই, তারপর ওদের এই বিষয়গুলো জানছে নাকি। এই যে একটা মেয়ে আছে বর্তমানে এক বুইরা বেটার সাথে ঘুমাইছিল, ওই মেয়ে এই পটুয়াখালী সরকারি কলেজের কি বাইকের যেন বাইক টাইক চালায়, তো বুইরা বেটার সাথে ঘুমাইছে। ওই মেয়েটারে সামাদ তোর সাথে বিয়ে দেই বা তোর বাপের সাথে বিয়ে, সরি দুঃখিত আমি, কারণ হইতেছে পরিবারই, পরিবার নিয়ে আর কি কারো পারিবারিক বিষয় নিয়ে আমি আক্রমণ করি না। তবে হচ্ছে এইখানে আবার এই বিষয়গুলো এখন আসবে হয়তো আস্তে আস্তে সামনে। এরা নিজেদের অপকর্ম ঢাকার জন্য আমার নিরহ পরিবারটিকেও ছাড়ে নাই। আমার পরিবারে যেই ভয়ভীতি তারা দেখাইছে, এমনকি আমার
মা সমতুল্য একজন কাকি, যাকে আমি আম্মুই ডাকতাম। তো তার সাথে আমার উল্টাপাল্টা সম্পর্ক বানাইয়া তারপরও তার ছবি দিয়ে প্রচার করছে। আরে ভাই, যেই ছেলেটা প্রচার করছে ওর মায়ের সাথে আমার কথা হইছে, ওর মামির সাথে আমার কথা হইছে। তো আমি কিন্তু চাইলে আরকি আমার টিমরে যদি বলি যে এইগুলা করতে থাক, দিলে এই পটুয়াখালীর মানুষ এমন কেউ বাদ থাকবে না যে যারা না দেখবে। কিন্তু আমি এইটা চিন্তা করি, আমার মাথা বাধা দেয় যে এই মহিলাটার ছবি দিয়ে যদি এই ধরনের বিষয়গুলো লেখা হয়, তাহলে এই মহিলা হোক এগুলো করে নাই, তারপরও সে ঘৃণায় লজ্জায় অনেকটা অশান্ত হয়ে যাবে, নিজেকে হয়তো খুব অপরাধী মনে করবে। যে কারণে এই মস্তিষ্ক আমাদের আছে। আব্দুস সামাদ আরিফের বাবার যখন এই যে পটুয়াখালী সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট আটকাইছিল, টাকার জন্য যাইতে দেয় নাই, তখন সে বিষয় নিয়ে কিন্তু মাসুম আহমেদ মীরাও প্রতিবাদ করছিল যে আব্দুস সামাদ আরিফের সাথে রাজনৈতিক বিষয় কিংবা তার অপকর্মের জন্য আহ, তার দিকে চললেও, তবে আজকের বিষয়টি খুবই ন্যাক্কারজনক মনে হয়েছে। অর্থাৎ আমরাও সেই তার সাথে যে ঘটনাটি ঘটছিল তার বাবার এবং তার সাথে, সেটি সম্পর্কে প্রতিবাদ জানিয়েছিলাম। পরিবার নিয়ে আক্রমণ করলে সামাদের বউয়ের সাথে এই যে কি বলে চাটুর রায়হান, এই যে বিকাশের দোকান মোকান দিত, এখন ওই যে ওই বিএনপির ওই সৈয়দ রুমি সহ আরো কয়েকজনের কোলে, সৈয়দ রুমির সাথে সেদিনও 30,000 টাকা নিছে যে সৈয়দ রুমির এই যে আপনার বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী গেল পটুয়াখালীতে র্যালি হইল। এখানে সাবেক যুব দলের সহসভাপতি সৈয়দ রুমি এবং রুমি ওনার নাম। তো উনি ওনার কাছ থেকে আপনাদের এই চাটু রায়হান, মাহমুদ হাসান রায়হান যার নাম, তো 30,000 টাকা নেয় এনটিভির অনলাইনে যেন তাদের ভিডিওটা খুব ভালোভাবে প্রচার করে। কিন্তু চাটু রায়হান সেটা করে নাই, অন্যান্যদের কাছ থেকেও টাকা পয়সা নিয়ে তারপরে অন্যান্যদের গুলা সামনে আগায় নিছে। তবে সৈয়দ রুমি পরবর্তী সময় সে আফসোস করছে যে ওরে আমি 30,000 টাকা দিলাম কিন্তু আমার ভিডিওটা ভালোভাবে প্রচার করলো না। মূলত এখন রাজনীতি হচ্ছে এই চাটুকারদের নিয়েই। তো আমি যেটা বলছি যে 100% লেখা রাখতে পারেন, এই পটুয়াখালী শহরে একটা সময় পটুয়াখালীর প্রতিটি মানুষ উপলব্ধি করতে পারবে আমি আজ এবং বিগত সময় যে কথাগুলো বলেছি সেগুলো কতটুকু সত্য এবং গুরুত্বপূর্ণ। কলমের কালি দিয়ে তারপরে এটা ভালো করে এবং বড় করে লেখা রাখতে পারেন। কারণ পটুয়াখালীর এই বিষয়গুলো ভেতরে ভেতরে অনেকেই জানে, কিন্তু সামনে কেউ দেখতেও পারে না আর বলতেও পারে না। মূলত চিন্তা করছিলাম যে পটুয়াখালীর অপরাধ নিয়ন্ত্রণে নিয়ে আসবো, যে অপরাধগুলো হইতে দিব না। তো সেটা অবশ্যই হইতে দিব না। যতদিন জীবন বাইচা আছে আমাকে মারার চেষ্টা করা হবে, এটা আরো আগেও হয়েছে। 45 লাখ টাকার পর্যন্ত ডিলও হয়েছিল মালয়েশিয়ায় বড় বড় কর্মকর্তা দিয়া, কিন্তু যারা পরবর্তীতে চাও খেয়ে গেছে আমার বাসা থেকে। তো বিষয় হচ্ছে এখন এই যে আব্দুল্লাহ নোমান, এই যে হিজলা একটা, ওরে তো হিজলা ছাড়া ওরে বলার ইয়া নাই। ওর ঠোঁটের অবস্থা আর ওই যে এমন কেমন একটা অবস্থা, ব্যঙ্গাত্মক ভাবে না বললে নয়। ও সারাদিন মদ খায় আর গাঁজা খায়, ইয়াবাও খায়। ওর ভিডিও আসতেছে আমাদের কাছে, আমরাই রিলিজ করবো আর কি। 100-তে 100 ভিডিওটা আসবে, নিশ্চিত করতেছি। তো যেহেতু আমি দেখছি আর কি, না দেখে তো বলি না। আর কোনো বিষয়ে আমরা ওইটা সম্পর্কে না জানিও বলি না। তো ওর নারী কেলেঙ্কারি পর্যন্ত আছে, যেই ভয়ে ও আর কি আমাদের বিরুদ্ধে আর কি এই বিভিন্ন ধরনের অপপ্রচার, আমার পরিবারকে জিম্মি সব ধরনের নাটকও সাজাইছিল, যাতে ওই বিষয়টা তারা আমাদের কাছে পাঠানোর সাহস না করে। আর এইটা ওরই কাছের লোকের কাছেও স্বীকার করছে। চমৎকার না? আব্দুল্লাহ নোমান, তোরে বলছিলাম না ল্যাংটা করে পটুয়াখালী শহরে ঘুরামো, ঘুরামো ঘুরামো, নিশ্চিত ঘুরামো। এই কথাগুলা রেকর্ড হবে। আর এই ইউটিউব ফেসবুকের মতো না যে আর কি এখানে সাময়িক সময়ের জন্য থাকবে, এটা অনেক সময়ের জন্য থাকবে, দীর্ঘ সময়ের জন্য থাকবে। কিন্তু আব্দুল্লাহ নোমান, তোর এই পটুয়াখালীর মানুষ ল্যাংটা করে ওই যে যেরকম ঘুরাইবে ওই রকম পিটাইবে, এটা মনে রাখ। আর এই যে সামাদ পটুয়াখালী, তোরা হইতেছে ভালো ধরনের ধান্দাবাজ চান্দাবাজ। এটা আর কি প্রায় অলরেডি 150 মানুষের সাথে আমরা কথা বলছি। এই 150 মানুষেরই একদিন রাস্তায় নামবে।
নাইমা ওই দিন তোদের পাছার উপরে ফুটবল খেলবে, যে ওই 2 ফুটবল একসাথে। কথাগুলা আর কি আজ আমি আছি বিদায় বলতে পারতেছি, যদি নাও থাকি এইগুলো বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। আর মাসুম আহমেদ মীরার ফেসবুক আইডি পেজ অনলাইন প্ল্যাটফর্ম থেকে মুছে দিলে লাভ নাই রে বলবো। কারণ হচ্ছে এই নাম আর এই ফেস পটুয়াখালী শহরের অপরাধী, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত এবং দুর্নীতিবাজদের জন্য যতটা আতঙ্ক রেখেছে সেগুলো আগামীতেও রাখবে। আমি যদি মারাও যাই, পটুয়াখালীর অসংখ্য মানুষ আমার এই ছবি নাম ব্যবহার করেই তোদের জয় বাংলা করবে, আমলনামা প্রকাশ্যে নিয়ে আসবে, অপরাধ প্রকাশ করবে। লেখা রাখ, যেটা বলছি সেটা হবে ইনশাল্লাহ। তো যাই হোক, এইটা বলতে চাই যে সামাদ এবং এই বিএনপির এই অনৈতিক কর্মকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বললে আমার কোনো এজেন্ডা নাই যে আমার 2 টাকা লাভ হইতেছে আমার ইউটিউব থেকে বা যে কোনো মিডিয়ার প্ল্যাটফর্ম থেকে, ফেসবুক থেকে ইনকাম হইতেছে। আরে বেটা, ইনকাম করলে তাহলে নয়তো আর কি এইগুলো নিয়ে পড়ে থাকতাম। মানুষের ক্ষতি হইতেছে বিদায় এই কাজগুলো করা। বিদেশে থাইকা তারপরে আমার এই জায়গা থেকে একটা লোক দেখা যে এই লোকে এইগুলো করতেছে। তো পটুয়াখালীতে হইতেছে যে যেগুলো করতেছো আর যা করছো পিছনে, সেগুলো মানুষ মনে রাখছে। এই যে দেখলি না যে আমাদের বিরুদ্ধে মামলা দিলি, পটুয়াখালীর ব্যাপক মানুষ এখন মাথা দিয়ে তারা চিন্তা করে। তারা বোঝে যে কারা দালাল আর কারা দালাল না, সেটা সম্পর্কে তারা ভালো বোঝে। মস্তিষ্ক দিয়ে তারা চিন্তা করে যে আমাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এটা এমনি এমনি না, আমাদেরকে দমানোর জন্যই সেটা। তোদের এই যে নিউজ করছো, নিউজের কমেন্ট বক্সে অস্তিত্ব দেখছো না কোন পর্যায়ে আছে মানুষ। সাধারণ মানুষ তো আর এখন আর বোকা নাই, আর এরা এখন সৎসাহসী, জবাব দিয়ে দেয় যথার্থ সময়। অতএব নিজেদের যদি আর কি বিরাট মাপের মনে করো যে আমার পেজ আর এই আইডি সব নষ্ট হয়ে যাবে, আরে বেটা হয়ে যাও। কিন্তু বললাম না যে এই শহরে মাসুম আহমেদ মীরা এবং তার এই চেহারা বাইচা থাকবে আগামী সারা জীবন। যদি না থাকে তখন বলিস। আর পটুয়াখালীর প্রতিটি সাধারণ মানুষকে বলতে চাই যে যার যার অবস্থান থেকে যদি এখনো প্রতিবাদ না করেন, আমি যে কথাগুলো বলছি আমার 2 টাকা লাভ এবং লস নাই, কিন্তু আপনাদের জন্য হয়তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি এবং আমার টিম মনে করে। কিন্তু আপনারা যদি নাও মনে করেন, একটা সময় মনে করবেন, কিন্তু সেই সময়টা হয়তো কাজে লাগাতে পারবেন না। তো মাথা দিয়ে একটু বিবেচনা করুন যে আসলে আব্দুস সামাদ আরিফ, এই খবর পটুয়াখালী, আব্দুল্লাহ নোমান এবং যারাই এই পটুয়াখালী শহরে খুব দাপটের সাথে চলাফেরা করতে চায় এবং বিভিন্ন লোকের সাথে তাদের ক্ষমতার দম্ভ দেখানোর চেষ্টা করে, এরা কারা? এই পটুয়াখালী শহরে এরা একটা সময় এমন চিন্তা ভাবনা নিয়ে বসছে, কারণ এরা অবস্থান কিন্তু এই জায়গাটায় ছিল না, যেটা আমি আগে বললাম আর যে বিষয় নিয়ে আমরা আরো খোলসা করব পুরো একটা রিপোর্টের মাধ্যমে। আর সেই রিপোর্টটা শুধু এই শহরের মানুষ না, দেশের মানুষ দেখতে পারবে। কাজ চলছে, অনেকের কাছে ফোনও যাবে, আনে আমি একটু লাইভে যেহেতু আছি বইলা দিই। তো ফোন গেলে এই যে এখনই ধরেন না, তো না ধরলে ভাই আমাদের যে লস তা না। আপনি ফোন না ধরলেও আমাদের লাভও নাই লসও নাই, কিন্তু আপনার জন্য ব্যাপক লস না ধরলে। এই যে বিএনপির বড় বড় নেতা খাতা আপনাদেরকে ফোন দেয় অনেক, এই যে ইউনাইটেড কিংডম থেকে ফোন দিছিল হয়তো 2-4 জন আমি শুনছি। তো বিষয় হচ্ছে এগুলো কইরা কোনো লাভ নেই। আমার পরিবারের 2 জন হত্যা হবে, 3 জন মারা যাবে, আরে ভাই পটুয়াখালীর প্রতিটা সাধারণ মানুষের পরিবার মানে আমার নিজের পরিবার। এই সাধারণ মানুষকে ভোগান্তি থেকে মুক্তির জন্য কথা বলতেছিলাম। এখন যে আমার পরিবারকে জিম্মি করে তারপরে আমার আটকানো যাবে, এটা কি সহজ? এটা যদি সম্ভব হয় তাহলে তো আমার এই যদি আর কি এই বিষয়টা সহজ হয় এবং আমাকে আটকানোই যায়, তাহলে তো পুরো পটুয়াখালীর মানুষ ব্যর্থ। পটুয়াখালীর মানুষ কি চাইবে যে এগুলো আর কি যা হয়েছে এগুলো আবার ব্যর্থতা নিয়ে তারা আর কি বইতে? তো এটা একদমই না। পটুয়াখালীর মানুষ সচেতন, তারা বুঝতে পারে কারা দালাল। অতএব তোমাদের দালালি ধরা পড়ে গেছে, সময় মতো টের পাই যাবা যে আসলে কি জিনিস। আরেকটা কথা বললাম না যে বাপের যদি ক্ষমতা থাকে তাহলে আমি যেদিন ওই যে এয়ারপোর্ট আইসা লাইভ করব সেদিন আইসা আটকাইস। এর আগেও তো আসছিলাম,
তো আটকাই ছিল তোর বাপেরা, গোয়েন্দা সংস্থা, তারাই হচ্ছে কোথায় আমি আছি তারা নিজেরা জানতো, তারাও সাপোর্ট করছে আমারে। কিন্তু তোরা আমার এই যে চুল, এই মাথা থেকে এই যে নিচে নামাইতে পারস না, তো ভবিষ্যতেও পারবি না, কারণ সৎ সাহস নিয়ে তারপরে সামনে কাজ করতেছি। 1 টাকা পটুয়াখালীর একটা মানুষ বলতে পারবে না যে তাদের কাছ থেকে মাসুম আহমেদ মীরা 1 টাকা নিছে কখনো। তো তোদের মতো যদি চান্দাবাজি ধান্দাবাজি করতাম তাহলে অবশ্যই এখন, এই যে এখন প্রচার করো যে এইটা এটা ছিল কাহানি, এটা সেটা, দেখ কয়জনে তোদের সমর্থন করে। গাইলেইতে আছে পিছনে, কিন্তু ব্যাপক গাইলেইতে আছে, তোরা দেখোস না কিন্তু আমরা দেখি ঠিকই। যাই হোক, পটুয়াখালীর প্রতিটি সাধারণ এবং সচেতন মানুষের জন্য দোয়া ও ভালোবাসা রইল। সকলে ঐক্যবদ্ধ হন। এই মাফিয়া সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ এখনই যদি না করেন, ভবিষ্যতে আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন। আর সেটি তখন বুঝতে পারবেন যে আমি যা বলেছিলাম তা সত্য কিনা। সত্য বলা আমার কাজ, আর বাস্তবায়নের রূপ নেওয়ানো সেটা আপনাদের এবং মহান আল্লাহ তাআলার কাজ। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।